মূল কথাটা এরকম যে আমি আমার মনের ভেতরে সবচেয়ে স্বাধীন, আমি আমার অন্তরের একমাত্র পরিচালক। চিন্তায় না এটা আছে, চিন্তায় কেউ আমাকে পরাধীন করতে পারে না। মানুষের একমাত্র অবারিত স্বাধীনতা চিন্তার ভুবনে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার সঙ্গে কোচি স্যারের পরিচয় হয়, শামসুল কবির ওনার নাম, ইচক দুয়েন্দে নামে উনি লিখতেন। ওনার সাথে মেশার সময়ে আমার একটা অদ্ভুত ধারণার সাথে পরিচয় হয়। উনি দেখতাম বসে থাকতেন, একটা ওনার কাজের জায়গা ছিল, সেন্ট্রাল বলে একটা প্রতিষ্ঠান, ওখানে ইংরেজি ভাষা শেখানোর কাজ করতেন। তো উনি বারান্দায় একা একা বসে থাকতেন। আমি জিজ্ঞাসা করলাম একদিন যে স্যার আপনি এখানে বসে বসে কি করেন? তো স্যার আমাকে উনি বললেন যে আমি চিন্তা করি। একজন যে বসে বসে চিন্তা করতে পারে এর আগে আমি কখনো শুনিনি। মানে চিন্তা করার এবং ভাবার জন্য যে একটা আলাদা করে সময় রাখা যায়, ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আমি এটা জানতে পারলাম। উনি আমাকে বললেন যে কনফুসিয়াসের একটা বিখ্যাত কথা আছে যে সূর্যের নিচে যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো চিন্তা করা। তো চিন্তা করাই যে আসলে মেডিটেশন, চিন্তা করাই যে আসলে ধ্যান, চিন্তা করাই যে আসলে স্বপ্ন দেখা, চিন্তা করাই যে আসলে জীবনের আগের অনুভূতিগুলোকে রোমন্থন করা, চিন্তা করাই যে আসলে অন্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে সমর্থ হওয়া, এই চিন্তা করাই যে আসলে আমাদের উপলব্ধির সঙ্গে আমাদের বোঝাপড়া, এই চিন্তা করাই যে ভুল সংশোধনের উপায়। এ সমস্ত জিনিস তখন সেই দিন বুঝিনি। আস্তে 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 যত দিন পেরিয়েছে, জীবনে যত রকমের ধাক্কা খেয়েছি, যত রকমের কষ্টের মধ্যে পড়েছি, স্বপ্নের কাছাকাছি গিয়েছি, আনন্দের মধ্যে গিয়েছি, অভাবিতকে পেয়েছি, ততভাবে আমি এটা স্বীকার করতে বাধ্য হয়েছি যে চিন্তা করা, কোট আনকোট চিন্তা একটা ভারী শব্দ। হ্যাঁ, আমরা বলতে পারি ভাবনার মধ্যে যাওয়া বা নিজের মধ্যে নিজে তলিয়ে যাওয়া, এই সবগুলোকে আমি আসলে চিন্তা করা শব্দের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা শব্দ তো লাগবে কোনো একটা অনুভূতিকে প্রবাহিত করার জন্য। তো আলোচনার স্বার্থে আমরা এটাকে চিন্তা করা ধরে নেই। দুশ্চিন্তা করা নয়, মনের মধ্যে রোমন্থন করা, উপলব্ধিকে জায়গা দেওয়া। তো এই যে চিন্তা করা, এই চিন্তা করার মধ্য দিয়ে নিজের সঙ্গে নিজের পরিচয় হয়। আমি করতে থাকলাম কি, ক্রমশ নিজের বিভিন্ন জিনিস নিয়ে ভাবতে শুরু করলাম। কেন মনে হয় না, কী কারণে এটা উনি বলেন, কেন বলেন না, বলার পেছনে অন্য কারণটা কেন বুঝতে পারেন না, আমি কেন এই ভুলটা করি, এই ভুলটার নাম কেন ভুল, এরকম নানা রকমের প্রশ্নের উত্তর ভেতরেই খুঁজতে থাকলাম। আমার চিন্তার ক্ষমতা ক্রমশ বাড়তে থাকলো এবং আমি নানা রকমভাবে চিন্তা করার ফুরসত পেতে থাকলাম, বের করতে থাকলাম বলা উচিত বরং। মানে এখান থেকে, বাসা থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে যাব, আমি নিজের জন্য ঠিক করেছি, দীর্ঘদিন ধরে আমি অভ্যেসটা রেখেছি, বাসা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় পুরো ক্লাসটাকে আমি কিভাবে কন্ডাক্ট করব, ছেলেমেয়েদের নাম ভাবতে থাকা, ছেলেমেয়েরা কেমন, গতদিন কি পারলাম না, আজকে কি ভাববো, এটা ভাবতে থাকি। রাস্তায় যখন ফিরছি তখন আমি ফেরার মধ্য দিয়ে দিনটা কেমন হলো, কোন জিনিসটা ঠিক হলো, মাঝে মাঝে হয় কি শুধু দিনের কার্যে বলি না, আমি কখনো কখনো, এটাও ওই কোচি স্যারের কাছ থেকে আমার মধ্যে ঢুকেছে মনে হয়, কখনো কখনো শুধু হাঁটার মধ্যে একটা ভাবনার জায়গা দেব বলেই আমি হাঁটি। মানে আমার জায়গাটা, সময়টা বেশি লাগবে বলে আমি রিকশায় না গিয়ে, বাসে না গিয়ে হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গেলে আমার চিন্তা করার এক ধরনের অনুকূল পরিবেশ তৈরি হয় বলে আমার মনে হয়েছে সবসময়। হাঁটতে হাঁটতে আমি চিন্তা করি, যে কোনো জিনিস নেই, চিন্তা এলে আমি লিখে রাখি। এমনকি কখনো কখনো আমি ভেবে রেখেছি যে এই বিষয় নিয়ে আমি ভাববো। এই যে আমি ভাববো, এটা একটা অনুশীলন। অনেক সময় হয় না যে যদি আমরা নিজেকে কোনো একটা বিষয় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করি, তখন মস্তিষ্ক বাধ্য হয়ে শেষ দিনে কাজ করার মতো আর কি। অনেক সময় লাস্ট ডেটে আমরা কিছু কাজ পেরে যাই জীবনের অভিজ্ঞতায়। ময়লা কাপড় ধুতে হবেই যখন, তখন আমরা ধুয়ে ফেলি। টাকা পরিশোধ করতেই হবে তখন যেমন আমরা করে ফেলি। মানে বাধ্য করলে মস্তিষ্কর এক ধরনের সক্রিয়তা হয়। তো আমি চিন্তা করতে বাধ্য করার একটা বয়সের মধ্যে দিয়েও গিয়েছি যে এটা নিয়েই ভাববো, আর কি ভাবা যায়। ছবি আঁকার একটা অনুশীলন ছিল না, বড় বড় শিল্পীরা ছবি আঁকতেন, নানা রকমের জিনিস, নানা রকমের বস্তুকে সামনে রেখে মাঠের মধ্যে গিয়ে, সমুদ্রের পাশে দাঁড়িয়ে। ভ্যান গগের একটা সিনেমায় দেখলাম উনি ছবি আঁকার জায়গায় ঘুরে 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 গিয়ে পৌঁছতেন, ওখানে থাকতেন এবং ছবিগুলোকে তিনি তার মনের মধ্যে বসিয়ে নিয়ে রূপান্তরিত করতেন, প্রবাহিত করার মতো করে। তো এই যে এই অনুশীলন আছে শিল্পের, গানের জগতেও আছে সাধনা এবং অনুশীলন, তো ভাবার জগতেও কেন থাকবে না, এটা আমাকে এক সময় এই প্রশ্নটা খুবই আলোড়িত করলো। এবং সম্ভবত আমি ইতিবাচক সাড়া পাই বলেই আমি চিন্তা করতে শুরু করি। আমরা জীবনযাপনের মধ্যে থাকার সময় যা কিছু করি না কেন, সমস্ত কিছুর মধ্যে আমরা আমাদের ভাবনাকে নিয়ে উপস্থিত থাকি।
এই ভাবনা সবসময় সক্রিয় নাও হতে পারে। অনেক সময় কাণ্ডটা ঘটে যাওয়ার পরে আমরা ভাবতে বসি, যা ঘটলো তা কেন ঘটলো, অন্য লোক এই কাণ্ড কেন করলেন, বা আমার দ্বারা এটা কিভাবে হলো, বা এরকমভাবে কেন এই ঘটনাটা আমাদের সামনে হাজির হলো, বা আমরা কেন এই ঘটনার মধ্যে গিয়ে পড়লাম। অর্থাৎ পরে হলেও আমাদের এই ভাবনাটা থাকে। সব সময় যে থাকে তাও না, কিন্তু অনেক সময়ই থাকে। এই যে আমাদের মস্তিষ্কের সক্রিয় দশা, আমরা যে চিন্তা করতে থাকি, অনেক সময় না জেনেও আমরা চিন্তা করতে থাকি। এই যে আমরা চিন্তা করতে থাকি, এই ব্যাপারটাকে যদি আমরা স্বীকার করি, আমার আলোচনার বিষয় হলো স্বীকার করা। আমরা যে সবসময় চিন্তা করি, এটা যদি আমরা স্বীকার করি, তাহলে আমাদের সক্ষমতা বেড়ে যায়। আমরা যা কিছুই করি তার মধ্যে আমাদের চিন্তা যুক্ত হয়ে আছে, তখন আমাদের দেখার চোখ সক্রিয় হয়, বোঝার এবং রসদ গ্রহণের। অর্থাৎ একটা ঘটনার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, সেই ঘটনা নিয়ে যে আমরা চিন্তা করি, এই ব্যাপারটা যদি আগেই স্বীকার করা থাকে, তাহলে সেই ঘটনার মধ্যে আরও কি কি ঘটে, গোয়েন্দাদের মতো আমরা আমাদের চারপাশে আরও কে কী করেছে, কে কী বলেছে, এই সমস্ত তথ্য মাথার মধ্যে ঠেসে গুজে নিয়ে যাই, যাতে পরে চিন্তা করার সময় আমাদের মস্তিষ্ক এই সমস্ত রসদ পায়। যা কিছুই দেখি, যা কিছুই ঘটে, যা কিছুই খেয়াল করার, যা কিছুই শোনার, যা কিছুই উপলব্ধি করবার, যে গন্ধই আসে, সমস্ত গন্ধ সেন্টার্ড হয়ে যায় ওই চিন্তার দিকে। অর্থাৎ আমরা তখন চিন্তা করার সময় অনেক ধরনের সহায়তা পাই। তাই চিন্তা করা, স্বীকার করার একটা সরাসরি সুফল আছে, এটা স্বীকার করা যেতে পারে। চিন্তা নিয়ে একটা খুব মজার কথা আছে। আমাদের সুখ দুঃখ সমস্ত কিছু চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে আমরা সুখী হব নাকি দুঃখী হব, দুঃখও অত্যন্ত অপূর্ব এক অনুভূতি, ব্যথিত হব, কষ্টে যাব, নাকি আমরা আসলে পুলকিত থাকবো, শিহরণের মধ্যে থাকবো, তার চিন্তা দিয়ে নির্ধারিত হয়। একটা গল্প মনে পড়ছে আমার। একটা ছেলে আর একটা মেয়ে, গল্পের স্বার্থে আমরা ছেলে মেয়ে করে নিলাম। মেয়েটির সঙ্গে পুতুল রয়েছে, ছেলেটির সঙ্গে মার্বেল রয়েছে, ওরা খেলার সাথী। ধরা যাক ওদের বয়স 6-7 বছরের। ছেলেটি মেয়েটির সঙ্গে বন্ধুত্বের এক পর্যায়ে বলল, তোমার সবচেয়ে প্রিয় খেলনাটা আমাকে দিও, আমার সবচেয়ে প্রিয়টা তোমাকে দিব। মেয়েটি তার সবচেয়ে প্রিয় পুতুলটি ছেলেটিকে দিল, এবং ছেলেটি তার সবচেয়ে প্রিয় মার্বেলটা মেয়েটিকে দিল। দুজন বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে মেয়েটি একটা গভীর আনন্দের ঘুমের মধ্যে ঢুকে পড়ল, এবং এই কারণে সে ঘুমালো কারণ তার হাতে রয়েছে ছেলেটির দেয়া সবচেয়ে প্রিয় মার্বেল। মেয়েটির সবচেয়ে প্রিয় পুতুলটি পেয়েও ছেলেটি ঘুমাতে পারল না, কারণ ছেলেটি মনে মনে ভাবতে থাকলো যে মেয়েটি কি তাকে তার সবচেয়ে প্রিয়টি দিয়েছে, নাকি তারই মতো সবচেয়ে ভালোটা রেখে দ্বিতীয় প্রিয় পুতুলটা দিয়েছে। অর্থাৎ ছেলেটি যে কাজ করেছিল সেটা তার চিন্তাকে নিয়ন্ত্রিত করলো, এবং এই চিন্তার ফলে ছেলেটি যা পেয়েছে তাতে সে আর আনন্দ পাচ্ছে না, যদিও মেয়েটি সত্যিকারের সবচেয়ে ভালোটা তাকে দিয়েছে। এই যে চিন্তার অংশ কাজ দিয়ে নিয়ন্ত্রিত হয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বটে। কিন্তু চিন্তার মধ্যেই সুখ। মেয়েটি ভাবছে যে তাকে সেরাটা দিয়েছে, তাই মেয়েটি আনন্দিত হয়েছে। ছেলেটি উপলব্ধি করছে যে তাকে সেরাটা দেওয়া হয়নি, সেরাটা পেয়েও সে আনন্দিত না। এই যে চিন্তার মধ্যে দিয়ে মানুষের উপলব্ধির একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়া ঘটে, এবং তার মধ্যে দিয়ে তার জীবনের অনুভূতিগুলি নিয়ন্ত্রিত হয়, এটাও কম গুরুত্বপূর্ণ না। আমার মনে হয় যারা প্রচুর বই পড়ে, যারা সিনেমা দেখে, বেড়ায়, মানুষের সঙ্গে মেশে, এই যে লোকে গবেষণা করে, এই যে লোকে নতুন জিনিস আবিষ্কার করে, সমস্ত কিছুর মধ্যে একটা চিন্তা আছে। ধর্মগুলোর পেছনে একটা চিন্তার আমার মনে হয় অবসর রাখা রয়েছে। ধর্মে যে নীরব ইবাদতের যে নীরব জায়গাগুলো আছে, সব ধর্মেই তো আছে এক ধরনের নীরব সম্মোহনের মতো ধ্যানের জায়গা। বুদ্ধের যে নিবেদিত সমর্পণ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, আমাদের অন্য ধর্মের মধ্যে যে মৌনী একটা দশা, এক ধরনের ব্রত, এগুলোর মধ্যে তো আসলে সেই চিন্তাকে প্রশ্রয় দেওয়া এবং স্বীকার করা। আমি মনে করি এটার মধ্যে মানুষ যদি যেতে পারে, সবাই কি পারবে কিনা আমি জানি না, আমি পেরেছি কিনা তাও নিশ্চিত না, কিন্তু আমার এর মধ্যে যাওয়ায় এক প্রবল আনন্দ আছে। এবং তখন হয় কি কীভাবে চিন্তা করতে হয়, এই চ্যানেলের সঙ্গে মানুষের পরিচয় হয়। ধরা যাক আমরা চিন্তা করব একটা ক্যামেরা নিয়ে। এটা একটা উদ্ভট কথা যে আমরা ক্যামেরাকে নির্ধারণ করলাম যে ক্যামেরা নিয়ে চিন্তা করব। এই ক্যামেরা নিয়ে চিন্তা করতে বসলে এটা নিঃসন্দেহে একটা সিলি ব্যাপার, কিন্তু এই সিলি ব্যাপারটাই কত গভীরের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে তা দেখানোর একটা আগ্রহ নিয়ে আমি ক্যামেরা প্রসঙ্গ আনলাম এই কথায়। ক্যামেরার মধ্যে আমরা করি কি? ক্যামেরার মধ্যে দিয়ে আমরা যখন তাকাই, ক্যামেরায় আমরা ছবি তুলি, ক্যামেরায় আমরা ভিডিও করি, ক্যামেরার পেছনে যিনি দাঁড়ায় তিনি তাকায়। যে ক্যামেরার মধ্যে দিয়ে তাকায় সে তাকানোর এক অভাবনীয় দক্ষতা অর্জন করে। এটা বলা হয় যে যদি কেউ
ক্যামেরা দিয়ে দেখে, আসলে তো জুম করে দেখার একটা দক্ষতা আসে। তো এই যে জুম করে দেখার দক্ষতা, যিনি ক্যামেরা দিয়ে দেখতে থাকেন তিনি যখন ক্যামেরা ছাড়াও দেখেন তিনি তখন সেটা দেখতে পান। এটা শুধু ক্যামেরা দিয়ে দেখার মধ্য দিয়েই হয়। ছবি তোলার মধ্যে স্থির হয়ে থাকার একটা বিদ্যা রয়েছে। যখন কেউ ক্যামেরা নিয়ে ভাবছে তখন ছবির স্থির থাকাকে তিনি তার চিন্তায় নিয়ে আসেন। ক্যামেরার মধ্যে মানুষের যে উপলব্ধিকে আটকে রাখা আছে এবং তার জন্য যে আকুতি আছে, সেইটা ক্যামেরা নিয়ে ভাবতে গিয়ে মানুষ বুঝতে পারে যে আটকে রাখার আকুতি থেকেই তো মানুষ ক্যামেরা আবিষ্কার করেছে। অর্থাৎ ক্যামেরার মধ্যে চিন্তা ছোপে দিলে একজন বুঝতে পারেন মানুষের এটা চিরন্তন আকুতি, সে থাকতে চায়। এমনিও মানুষ বুঝতে পারে সে থাকতে চায়, কিন্তু ক্যামেরা নিয়েও যে বুঝতে পারে থাকতে চায়, এটা ক্যামেরা নিয়ে ভাবতে ভাবতে একজন বুঝতে পারেন। ক্যামেরার মধ্যে মানুষের এক ধরনের সুখ দুঃখ রাখার উপায় যেমন আছে, তেমনি ক্যামেরার মধ্যে বহু কিছু রাখতে না পারা আছে। ক্যামেরার দিকে তাকালেই ক্যামেরাম্যান প্রথম বুঝতে পারেন ক্যামেরার মধ্যে তিনি নাই। যিনি ক্যামেরার ছবি তোলেন তিনি ক্যামেরার ছবির বিষয় হন না। এই যে সামান্য একটা বিষয়, এর মধ্যেও থাকার মধ্যে দিয়ে না থাকাকে বুঝতে পারা, এটা ক্যামেরা নিয়ে ভাবতে গেলে একজন বুঝতে পারবেন। আমরা যদি আরও ভাবি, অনেক কিছু এর মধ্যে যুক্ত করি। আজকে প্রসঙ্গ ক্যামেরা নিয়ে কথা বলা না, প্রসঙ্গ হলো চিন্তা করা। ক্যামেরা একটা সামান্য বিষয়, এই সামান্য বিষয়কেও আমরা আসলে অসামান্যের দিকে যেতে দিতে পারবো যদি আমরা ভাবাকে গাইড করি। এই যে গবেষণা আছে, এটাকে বলে মানুষ অনির্দিষ্টভাবে বই পড়ে না, সেটি হলো আনগাইডেড রিডিং। যে কোনো জিনিস পড়তে পারে। আবার যখন মানুষ একটা গবেষণার মধ্যে যায়, সেটিকে যেমন বলে গাইডেড রিডিং, এরকম এক গাইডেড থিঙ্কিং আছে। একটা চ্যানেল করে দিলে সেই চ্যানেলের মধ্যে দিয়েই প্রবাহিত হয়ে নদী সমুদ্রে পৌঁছায়। রবীন্দ্রনাথ বলেছেন নদীর ধারগুলো হলো তার বাধা, এই বাধাই আসলে তার গতি নির্ধারণ করে দেয়। এখন যদি বাধাটা না থাকতো তাহলে নদী থাকতো না, এবং অবারিত এই পানি নদীর যে স্থিরতা, নদীর যে নির্দিষ্টতা, সেটা পেত না। তাই চিন্তা করার যদি গাইড থাকে, চিন্তা করার যদি নির্দেশিকা থাকে, চিন্তা করার যদি পথ থাকে, সম্ভবত একজন মানুষ সেখানে পৌঁছতে পারে। এই যে মানুষের সেখানে পৌঁছনো, এর মধ্য দিয়ে যে অপার আনন্দ একজন পাবেন, জীবনকে আরেকভাবে দেখার যে উপলব্ধির যে এক শক্তি তার মধ্যে আছে, সেটা চিনতে পারবেন। আমার মনে হয় এটা একটা দুর্লভ পাওয়া। চিন্তা করতে পারা মানুষের এক দুর্লভ শক্তি। আমরা নেলসন ম্যান্ডেলার একটা কথা মনে করতে পারি এই প্রসঙ্গে বোধহয়। তিনি যখন সেই দ্বীপে জেলে আটকে ছিলেন, সেই জেলে থাকার সময়ে বারবার তাকে যে কবিতার অংশটুকু সবচেয়ে আলোড়িত করত, তিনি বিভিন্ন সময়ে তার বইয়েও এটা লিখেছেন, তাকে নিয়ে নির্মিত সিনেমাতেও এই কথাটা আছে। সেটি এরকম যে ওই যে বিখ্যাত কবিতা, আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল, আই এম দ্য মাস্টার অফ মাই মাইন্ড। একটু বোধহয় গোলমাল হয়ে গেল। মূল কথাটা এরকম যে আমি আমার মনের ভেতরে সবচেয়ে স্বাধীন, আমি আমার অন্তরের একমাত্র পরিচালক। চিন্তায় না এটা আছে, চিন্তায় কেউ আমাকে পরাধীন করতে পারে না। মানুষের একমাত্র অবারিত স্বাধীনতা চিন্তার ভুবনে। এই ভুবনে পৌঁছেই মানুষ স্বীকার করতে পারেন, মানুষ বুঝতে পারেন, মানুষের চেনা ঘটে, নিজের সঙ্গে পরিচয় হয় যে তার আসলে অবারিত এক ভুবনের তিনি রাজা, তার এক অবারিত ভুবন ছিল যেখানে তিনি কারো অধীন না। এই চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে, নিজের ভাবনার সঙ্গে, নিজের উপলব্ধির সঙ্গে, নিজের সব ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণকে চিনে নিজের মধ্যে জায়গা দিয়ে একজন ক্রমশ ভেতরে ভেতরে বড় হয়ে যায়। আমরা তো আসলে চিন্তাতেই আমরা যদি আমাদেরকে ভাবি আমরা সুখী আছি, আমরা যখন সুখে থাকি তখন কি হয়? প্রেমের মধ্যে মানুষ কি করে? প্রেমের মধ্যে সে দেখতে পায় তাকে অন্যরা বড় ভাবে, তাকে তার চোখ সুন্দর দেখতে পায়। চোখ তো একই থাকে, একজন জানাচ্ছে যে না চোখ সুন্দর, কথা বলাও একই থাকে, উপলব্ধিও একই থাকে। অন্যজন বলছে যে এটা খুব সুন্দর, এটা খুব বড়। আব্দুল হক সাইদ বলেন যে নিজের চেয়ে বড় দেখতে পাওয়াই আসলে প্রেমিকের কাজ, অন্যজন বড় দেখতে পায়। এই যে দেখতে পাওয়া, এটা কোথায় ঘটে? এটা মনোজগতের ঘটনা। আমাকে কেউ যখন খুব ভালোবাসেন তখন আমার মনোজগতে এক ধরনের প্রক্রিয়া ঘটে, যেই প্রক্রিয়ায় আমি আমাকে বড় ভাবতে থাকি, আমি আমার চেয়ে ভাবজগতে বড় হয়ে উঠি। চিন্তা হলো সেই ভাবজগতের বড়র জায়গা দেওয়ার একটা উদ্যোগ। আমরা যদি সেই উদ্যোগটাকে, আমি অন্তত করেছি, আমরা করব কি না জানি না, এটা আমাকে প্রশান্তি দেয়। আমি চিন্তা করি, আমি ভাবি, আমি খুবই মামুলি একটা অবস্থার মধ্যে রয়েছে। আমার ধারণা চিন্তার কারণে আমার এই মামুলি দশাটা আমার মনের মধ্যে আমাকে হীন, নীচ, ছোট, অকার্যকর ভাবতে দেয় না। মানে আমি যখন চিন্তা করতে থাকি তখন নিজেকে আমার
আর ছোট মনে হয় না, নিজেকে আমার তুচ্ছ মনে হয় না, সাধারণ হয় না, কারণ আমি বিশ্লেষণ করার শক্তির মধ্যে দিয়ে আমার মনে হয় জগৎ বিধাতার সেই দুর্লভ উপলব্ধির কাছাকাছি পৌঁছে যায়। এটাই হয়তো ধ্যান, এটাই হয়তো মানুষের নিজের জীবনের সর্বোত্তম যাত্রাপথ। চিন্তাকে আমি সবসময় গুরুত্বপূর্ণ ভেবেছি। চিন্তাকেই আমি মনে করি মানুষের, ভাবনাকেই আমি মনে করি মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এটা আমাকে সবচেয়ে বড় আনন্দ দিয়েছে। আমার জীবনের যত পুলক, যত আমার জীবনের উপলব্ধির মধ্যে সমৃদ্ধি, যত আমার আনন্দ, তার পেছনে চিন্তা ভাবনা, নিজেকে নিয়ে নিবেদিত হওয়ার, নিজের মধ্যে রোমন্থন করার ক্ষমতার কাছ থেকেই আমি পেয়েছি। আমি আমার কাছে এই জন্যে ঋণী। আমি কোচি স্যারের কাছে তার সেই আমার বিশ্ববিদ্যালয়ের শুরুতে দেওয়া সলতেটুকু, যেটি তিনি পাকিয়ে দিয়েছিলেন, যেটি জ্বালিয়ে জ্বালিয়ে আমি আমার জীবন চালিয়ে নিয়ে যাচ্ছি, তার ঋণ স্বীকার করি। চিন্তার কাছে আমার জীবনকেই পাওয়া মনে হয়, চিন্তার কাছে আমি আমার জীবনকে পেয়েছি বলে আমার মনে হয়। ধন্যবাদ।